প্রথমে আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন পটুয়াখালীতে? আপনার এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন, এরপরে আপনি আছেন, তো ভোটটা তো এক ধরনের ভাগ হয়ে যেতে পারে, তো আপনার দিকটা আসলে কেমন সাড়া পাচ্ছেন? আমি এলাকার ছেলে হিসেবে মানুষের কাছে যাই, সাধারণ মানুষের সাথে বেশি কথা বলি। আমি ব্যাপক একটা মানুষের উৎসাহ উদ্দীপনা দেখি। বিশেষ করে এখানে রাজনীতি প্রার্থীর চেয়ে সাধারণ মানুষ মনে করে যে তাদের ছেলে, তাদের এলাকার ছেলে। বিশেষ করে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছিলাম 50 বছর পরে, এবং বাংলাদেশের রাজনীতির অত্যন্ত একটি প্রতিকূল সময়। সেই থেকে আমার যে গণমানুষের অধিকার আদায় আন্দোলন সংগ্রাম, এবং সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার আহত হওয়া, রক্তাক্ত হওয়া, এই সমস্ত ছবি বা ঘটনাগুলো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, মানুষের মনে একটা আলাদা ভালোবাসা, সিম্প্যাথির জন্ম দিয়েছে। এবং এটা তো মোটামুটি সচেতন মহল এবং এখন যে প্রযুক্তির উন্নয়ন, যার ফলে সবাই সবকিছু দেখে এবং জানে, তো তারা মনে করে যে আমাদের ছেলে দেশের মানুষ চেনে, বিশ্বের মানুষ চেনে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বা মানুষের অধিকার আদায়ে তার যে অবদান, সেই জায়গা থেকে অনেক মনে করে যে এলাকা থেকে সে যদি জনপ্রতিনিধি হয়, এলাকার মানুষের জন্য যে কাজ করতে পারবে, এলাকাকে যেভাবে উন্নত করতে পারবে, অন্য কেউ সেটা পারবে। সেই দিক থেকে বলা চলে যে সাধারণ মানুষের একটা ব্যাপক সাড়া আছে। আর এটা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা, বা আওয়ামী লীগেরই এ যাবৎকাল এমপি হয়ে আসছে। এবার যেহেতু আওয়ামী লীগের আপনার প্রার্থী নাই, নির্বাচনে আওয়ামী লীগ নাই, স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের নিরাপত্তা এবং তাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য আসলে আমাকে বেছে নিবে। কারণ হচ্ছে এখানে যদিও বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু গত 1.5 বছরে তার যে কর্মকাণ্ড, আপনার তার লোকদের চাঁদাবাজি, চর দখল, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঘের দখল এবং মামলা বাণিজ্য করা, এই ঘটনাগুলো কিন্তু মানুষ চোখের সামনে দেখেছে। এবং বলা চলে গত 1.5 বছর এই জনপদে বিএনপির পরিচয়ে আজকে স্বতন্ত্র প্রার্থী যিনি হয়েছেন, তিনি এবং তার কিছু ঘনিষ্ঠ লোকেরাই এই অঞ্চলের মানুষকে আসলে মানুষের জন্য অশান্তির সৃষ্টি করেছেন, মানুষকে হয়রানি করেছেন, অনেকে এলাকা ছাড়া করেছেন। তো নিশ্চয়ই সেই ক্ষেত্রে তার প্রতি তো মানুষের মন থেকে কখনোই সে সমর্থনটা আসবে না। যদিও এখনো মাঠে ঘাটে হুমকি দিয়ে বেড়াচ্ছেন, 12 তারিখের পর দেখে নেবেন, এই করবেন সেই করবেন, যেখানে তার নিজেরই পদ নাই, পদবি নেই, তার সাথে থাকা লোকজন বহিষ্কৃত হয়েছে, সুতরাং তার তো এখন আর বেশি কিছু করার নাই। এবং 2 উপজেলায় বিএনপির 2টো কমিটি দিয়েছে, যারা জোটের প্রার্থী হিসেবে আমার পক্ষে কাজ করছে। তো বিএনপির নেতাকর্মীরাও শুরুর দিকে যে বিভ্রান্তির মধ্যে ছিল স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রিক, সেটি 4 তারিখ তারেক রহমানের বরিশালের ভাষণের পরে আরও ক্লিয়ার হয়েছে, এবং তারা প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় দলের সিদ্ধান্ত মেনে আমাদের হাতে ফুল দিয়ে কাজে যোগদান করছে। আশাবাদী যে এখানে অন্তত ব্যাপক ভোটে আমরা নিকটবর্তী যে সমস্ত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে জামাত এবং ইসলামী আন্দোলনের, তাদেরকে আমরা পরাজিত করতে পারবো। আপনার আসলে এখানে নির্বাচনের আসল চ্যালেঞ্জ বিএনপির বিদ্রোহী প্রার্থী নাকি 11 দলীয় জোট বা আন্দোলনের প্রার্থী? প্রকৃত অর্থে ভোটের যে ইকুয়েশন, সেখানে আসলে এখানে ভোটটা মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ইচ্ছে। তো যেহেতু এখানে এবার আওয়ামী লীগও নেই, বিএনপিও নেই, সেক্ষেত্রে আমি ওইভাবে আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে ভাবছি না। যারা নির্বাচনের মাঠে আছেন প্রার্থী হিসেবে, তারাও কিন্তু ব্যক্তিগতভাবে মনে মনে চান যে এই এলাকার জন্য যেন আমি জিতে যাই, এবং তাদের সাথে যারা কাজ করে তাদের এই সম্মানটা, এই অনুভূতিটা আমি দেখেছি। যে বলে ভাই আমরা আছি, দল করি, দলের প্রার্থীতেও প্রচারণা চালাচ্ছি, লোকজন বলে দিছি যে আপনাকে যেন ভোট দেয়। তো এক্ষেত্রে আমি ওইভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে কাউকে মনে করছি না, বরঞ্চ নির্বাচনটাকে একটা প্রতিযোগিতাপূর্ণ করার জন্য, ভোটার কেন্দ্রে বাড়ানোর জন্য, মানুষের মধ্যে উৎসব তৈরি করার জন্য যারাই আছেন তাদেরকে আমি সহযোগী হিসেবে ভাবি। আপনি গণ অধিকার পরিষদের প্রার্থী, সেখানে আপনি তাদের সঙ্গে জোটেও নাই, তাদের শরিক আন্দোলনে ছিলেন, এই কারণে আপনাকে তারা এই আসনটা ছেড়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে আপনার যে প্রচারণার যে ব্যানার লিফলেট, সেখানে তারেক রহমানের ছবি, বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
আমার ব্যানার প্রচারণায় তারেক রহমানের ছবি খুব বেশি বোধহয় নাই, তবে থাকা দরকার, কারণ আমরা তো একটা জোট। তো যেহেতু এখানে আমি বিএনপির সমর্থনে নির্বাচন করছি, আর একজন বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি অফিসে খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবি, তারেক রহমানের ছবি লাগিয়ে একটা বিভ্রান্ত করছেন জনমনে বা বিএনপির নেতা কর্মীদেরকে। এমনকি মাইকিংও করছেন যে বিএনপির নেতা, তারা তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু বহিষ্কৃত হয়তো মানুষ অল্প সময়ের মধ্যে জানতে পারে না। আর সেই সুবাদে বিভিন্ন ব্যানার ফেস্টুনে যদি তারেক রহমানের ছবি দেয়, সেটা দিতে পারে ইতিবাচক, কারণ আমরা যে অ্যালায়েন্স আকারে নির্বাচন করছি সেটা তারেক রহমান তো তার প্রধান, এবং আগামী নির্বাচনে এই অ্যালায়েন্স বিজয়ী হলে বিএনপি সরকার গঠন করবে। জোটের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিএনপিকে সমর্থন দিচ্ছি সরাসরি ধানের শেষে। তো সেক্ষেত্রে তারেক রহমানের ছবি থাকাটা তো ইতিবাচক। নারী ভোটারদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? প্রকৃত অর্থে আমি যদি বলি, নারী ভোটারদের নিয়ে গ্রামের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, চিকিৎসা থেকে বঞ্চিত, সামাজিক যে সরকারের বিভিন্ন সুরক্ষামূলক প্রোগ্রাম, সেটার সাথে নারীদের সম্পৃক্ত হওয়ার সুযোগ কম, যার ফলে এই অঞ্চলের নারীরা বলা চলে আসলে মেইন স্ট্রিমের সব কিছু থেকে অনেক দূরে থাকে। সেক্ষেত্রে আমি চাই যে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে এবং বিশেষ করে নারীদেরকে স্বাবলম্বী করা, তারা আপনার বিশেষ করে সাংসারিক যে বিভিন্ন কাজকর্ম, ছোটো ছোটো ক্ষুদ্র, সেটা বলেন হাঁস মুরগি পালন, কেউ চাকরি করে, এই ধরনের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণটা যত স্মুথ করা যায়, এবং বিশেষ করে চরাঞ্চল বা অনুন্নত জনপদ হিসেবে এখানে আমার মনে হয় যে নারীদের দুটো প্রধান সমস্যা আছে। একটি হচ্ছে যে আপনার গর্ভকালীন তাদের শারীরিক সুস্থতা, এবং তাদের বলা চলে আপনার পরবর্তী সময়েও তাদের সুস্থতাটা, কারণ দেখা যায় অনেকেই অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চা জন্মগ্রহণ করলে অপুষ্টিতে থাকে, মায়েরা অপুষ্টিতে থাকে, সেখান থেকে মায়েরাও নানান রোগ শোকে ভোগে, বাচ্চারাও নানান রোগ শোকে ভোগে। কিংবা একজন গর্ভ অবস্থায় একটা পরিপূর্ণ নারীও দেখা যায় ফ্যামিলির আর্থিক সংকটের কারণে ভালো পুষ্টিকর খাবার খেতে পারে না। একটা বাচ্চা জন্মগ্রহণ যখন সে করায়, স্বাভাবিকভাবেই তার তো আরেকটা মানুষের সমপরিমাণ খাবার প্রয়োজন, যে অনেক ফ্যামিলি কিন্তু এই সাপোর্টটা পায় না, যার ফলে বাচ্চা মা দুজনই কিন্তু নানান জটিল রোগে আক্রান্ত হয়। এই গর্ভবতী নারীদেরকে আমরা অন্তত গর্ভকালীন সময়টা, সেটা সরকারিভাবে হোক কিংবা আমার ব্যক্তিগত জায়গা থেকে হোক, তাদেরকে একটা সাপোর্ট করা, অসচ্ছল নারীদেরকে, এটা আমাদের একটা চিন্তাভাবনা আছে। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে তারা যেন মানে প্রতিবন্ধকতা ছাড়াই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সুযোগ করে দিতে চাই। এবং বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল এমনি নানা দিক থেকে পিছিয়ে আছে, তো এই অঞ্চলকে এগিয়ে নিতে হবে। এখানকার বিশেষ করে নারীদেরকে তো প্রাধান্য দিতেই হবে। সো নারীদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে সম্পৃক্ত করা যায়, তার কিছু পরিকল্পনা আমাদের আছে। যেমন গ্রামের নারীরা জানি কি গরু পালে, হাঁস মুরগি পালে, তো তাদেরকে যদি আমরা একটা ছোট্ট পুঁজি দিতে পারি, এটা কিন্তু একটা সংসারকে এগিয়ে নেওয়ার জন্য কিংবা ছোটো ছোটো অর্থনীতি, জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান যোগ করতে পারে। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে বিশেষ করে এই গলাচিপা 10 মিনিটকে আগামীতে আপনার উন্নয়নের ক্ষেত্রে, স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে, রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে আমরা এমন কিছু পদক্ষেপ নিতে চাই যেটা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল উপজেলায় পরিণত হবে, এবং যে মডেল সরকার এক্সিকিউট করার জন্য আন্তরিক হবে, যেন এই মডেলের মাধ্যমেই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। তো অনেকগুলো পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি, যে সব কিছু তো সরকারিভাবে করা যাবে না। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা একটা বেসরকারি ফাউন্ডেশন করব শুধু এই জনপদের মানুষের কল্যাণের জন্য। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসচ্ছল মানুষকে চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের মেধাবৃত্তি সহায়তা, এই ধরনের কিছু কার্যক্রম করার মধ্যে দিয়ে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই, যেন এই অঞ্চলের একটা মানুষ গরিব না থাকে, একটা মানুষ বিনা চিকিৎসা মারা না যায়, একটা মেধাবী ছেলে মেয়ে প্রতিভা যেন সহায়তা করে। আপনি নির্বাচনে আসলে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন কিনা, কোনো ধরনের আশঙ্কায় আছেন কিনা নির্বাচন বানচালের, এবং গণভোট নিয়ে আসলে আপনি জনগণের কাছে মানে কি প্রচারণা চালাচ্ছেন?
আমরা নির্বাচনের সিদ্ধান্তের আগে থেকে গণভোট নিয়ে টেলিভিশন টকশো বক্তব্য বিবৃতিতে ধারাবাহিকভাবে বলে আসছি। আর আগামীতে বাংলাদেশের অস্তিত্বের জন্য গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, গণভোটকে সমর্থন করতে হবে। যদিও প্রকৃত অর্থে প্রার্থীদের এমন ব্যস্ততা, সেক্ষেত্রে গণভোট নিয়ে আলাদা প্রচারণা চালানোর সময়টা খুব কম। এক্ষেত্রে সরকারকে সাধুবাদ জানাতে হবে। সরকারি কর্মকর্তাদের মাধ্যমে, আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা গণভোট নিয়ে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম চালাচ্ছে। এটা খুব ইতিবাচক। আমাদের জায়গা থেকে আমরা বলি, আমাদের মাধ্যমে যেন রাষ্ট্র সংস্কারে, বাংলাদেশের পরিবর্তনে গণভোটে সবাই হাতে ভোট দেন। আসলে আপনি নির্বাচনের যে আসলে নির্বাচন বানচাল কিংবা এর আগেও কয়েকবার হামলার শিকার হয়েছেন, তো সেই ধরনের আশঙ্কা দেখছেন? এখানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পূর্বে আপনারা জানেন আমি এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্নভাবে হামলার শিকার হয়েছে, টার্গেটে পরিণত হয়েছে। তো এই জাতীয় নির্বাচনেও আমার কাছে মনে হচ্ছে যে দেশে বিদেশে যে অপশক্তি নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন ভণ্ডুল করে বাংলাদেশে একটা সংকট তৈরি করতে চায়, আমাদের এখানে যে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন তিনি তাদের হয়ে কাজ করছেন। কারণ তিনি আগে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং বিএনপি তাকে মনোনয়ন দেয় নাই, বিএনপি তাকে বহিষ্কার করেছে। তারপরেও তিনি মানুষকে কোরআন শরীফ পড়িয়ে শপথ করিয়ে নির্বাচনের মাঠে নামাচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অফিস ভাঙচুর করছেন, আমাদের নেতাকর্মীদের সাথে সংঘাতে জড়াচ্ছেন, হামলা করাচ্ছেন। আমরা কাউন্টার করতে পারি, কিন্তু আমরা কাউন্টার করছি না। কারণ জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদেরকে ভোট দিতে চায়, এটা আমরা বুঝি, আমরা বিজয়ী হই। তো জনগণের যেন আতঙ্ক তৈরি না হয়, এই কারণে আমরা আসলে সাইলেন্ট হয়েছি। তো এখানে প্রশাসনের যে শক্ত ভূমিকাটা নেওয়া দরকার সেটাও আমরা আবার দেখতে পাচ্ছি না। বেশ কিছু ঘটনায় স্পেসিফিক অভিযোগ করা হয়েছে, তো প্রশাসনের ভাবে শক্ত ভূমিকা নিচ্ছে। প্রশাসন যদি দুর্বলতা দেখায় বা কিংকর্তব্য বিমূঢ় থাকে তাহলে কিন্তু নানা ধরনের অঘটন ঘটে যেতে পারে, যার দায়ভার এখানকার প্রশাসনকে নিতে হবে। সর্বশেষ আপনি জয় নিয়ে আসলে কতটা আশাবাদী? আমি শতভাগ আশাবাদী। এলাকার মানুষ এলাকার উন্নয়নের জন্য এবং এলাকাকে এগিয়ে নিতে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ চাকরি বাকরি, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আমার বিশ্বাস যে এখানে আমাকে প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যেহেতু নির্বাচনটা প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপির নৌকাধারের শেষে নির্বাচিত হতো, এইবার আওয়ামী লীগ নাই, বিএনপি আসলে নাই, কাজে সেখানে আমার জয় পেতে তার কোনো বাধা নেই।